তো এখন আমরা সময় ও গতি এই চ্যাপ্টারটা শুরু করছি। ক্লাস 7-এর যে চ্যাপ্টারটা রয়েছে 2 নম্বর চ্যাপ্টার, সময় ও গতি। তাহলে দুটো আলাদা আলাদা ভৌত রাশি। তো সময় নিশ্চয়ই আমরা পরিমাপ করি কিসের সাহায্যে, নিশ্চয়ই জানা আছে যে সব ঘড়ির সাহায্যে পরিমাপ করি। তো সময়ের যে ক্ষুদ্রতম যে ইউনিট কি, সবচেয়ে ছোট মানটা যেটা আমরা বলতে পারি সেটা কি, সেটা হচ্ছে সেকেন্ড। সেই রকম তো সময় পরিমাপকারী যন্ত্র সম্পর্কে আমাদের ডিটেলসে তত নেই। এছাড়াও অনেক সময় তোরা দেখে থাকবি 1 সেকেন্ডেরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সময় আমাদের প্রয়োজন পড়ে। যেমন দেখবি 100 মিটার দৌড় হচ্ছে, তোরা উসাইন বোল্টের নাম শুনেছিস। সেখানে তোরা দেখবি যে উসাইন বোল্ট 9.37 সেকেন্ডে ধর 100 মিটার দৌড়েছে। তাহলে সেখানতেও দশমিকের পর 2 ঘর, মানে 1 সেকেন্ডকেও 100 ভাগ করে সেখানে পরিমাপ করা হয়। অর্থাৎ সময়ের ক্ষুদ্রতম একক শুধু সেকেন্ড নয়, তো বিভিন্ন পারপাসের উপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এককগুলো আরও চেঞ্জ হয়েছে, যেমন মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড এরকম। তো ক্ষুদ্রতম একক সেকেন্ড, এছাড়া কিন্তু মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে কি, 10⁻³ সেকেন্ডকে বলা হচ্ছে 1 মিলি সেকেন্ড, কিংবা 10⁻6 সেকেন্ডকে বলা হচ্ছে 1 মাইক্রো সেকেন্ড এরকম। তো এরকম বিভিন্ন ভাগ রয়েছে, ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড। ন্যানো সেকেন্ড যদি বলি 10⁻৯ সেকেন্ড, এটাকে বলা হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। তো এইগুলো হচ্ছে সময়ের বিভিন্ন ভিন্ন এককগুলো এবং তাকে কিভাবে মাপা হয়। তো এখানে আমাদের ক্লাস 7-এ এটা আলোচনার বিষয় ততটা জটিল নেই। আমাদের প্রথমে যেটা গতিটা নিয়ে এখানে আলোচনার বিষয় রয়েছে, গতি অর্থাৎ গতিশীল বস্তু। তাহলে প্রথমে জানতে হবে যে গতিতে যারা আছে, বস্তু সাধারণত 2 প্রকারের হয় বিজ্ঞানের উপর ভিত্তি করে। অর্থাৎ বস্তুটা সময়ের সাপেক্ষে যদি কোনো জায়গায় স্থির থাকে তো সেটাকে আমরা কি বস্তু বলি না, স্থির বস্তু। আর যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে করে যায় তখন সেটাকে বলি আমরা গতিশীল বস্তু। তাহলে আমরা স্থির বস্তু আর গতিশীল বস্তু এই 2 প্রকারের বস্তু আমরা সচরাচর দেখে থাকি। সে যে কোনো বস্তুই হোক না কেন, এটা আমরা তার অবস্থার উপর ভিত্তি করে, সময়ের সাপেক্ষে অবস্থার উপর ভিত্তি করে এই দুভাবে ভাগ করতে পারি। তো এখন আমরা গতিশীল বস্তুর কথাটাতে এসে যাচ্ছি, যে গতিশীল বস্তু তার গতিগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়। অর্থাৎ গতিশীল বস্তুটা কিরকম ভাবে সে পথে চলছে সেটার উপর ভিত্তি করে গতিশীল বস্তু গতিগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন কি আমরা বলতে পারি সেটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রেখা বরাবর যদি, অর্থাৎ একটা সোজা পথ বরাবর সে চলাচল করছে, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি সরল রৈখিক গতি। কিংবা বলতে পারি কি বক্রপথে গতি। বক্রপথে যদি যাতায়াত করে, সোজা পথে না গিয়ে আঁকাবাঁকা পথে যাচ্ছে, তো এটাকে আমরা বক্রপথে গতি বলতে পারি। তো এই বক্রপথে গতিগুলো আবার আমরা যদি অনেকভাবে ধরি যে বৃত্তাকার গতি, বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার বলতে কি, একটা বৃত্ত কাকে বলে জানিস, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একটা নির্দিষ্ট দূরত্বের ব্যাসার্ধ নিয়ে আমি একটা বক্ররেখা টানি তাকে বলা হয় বৃত্ত। তাহলে কোনো বস্তুকণা যদি বৃত্তাকার পথে ঘুরে তখন তাকে বলা হবে বৃত্তাকার পথে গতি। যেমন আমরা যে ঘড়ির কাঁটাটা যদি বলি, ঘড়ির কাঁটাটা তার নির্দিষ্ট একটা সেন্টারকে বেস করে কাঁটাগুলো সে ঘুরে যাচ্ছে, মিনিটের কাঁটা হোক, সেকেন্ডের ঘন্টার কাঁটা হোক, সেগুলো কি করে একটা বৃত্ত, তার যে অগ্রভাগটা, তাদের অগ্রভাগটা কিন্তু একটা বৃত্তাকার পথে ঘুরছে। ঠিক একইভাবে কিংবা ফ্যান, একটা ফ্যানের যে ব্লেডের অগ্রভাগটা যদি দেখি একটা বৃত্তাকার পথে ঘুরছে। এবারে বৃত্তাকার পথে গতি ছাড়াও মানে আঁকা বাঁকা পথে গতি, তার কোনো, তাহলে গতিশীল বস্তুর পথটা যদি আঁকা বাঁকা হয় তাহলে সেটাকে বক্রপথে গতি। এগুলো এই বৃত্তাকার পথে গতি। এছাড়া গতিগুলোকে আমরা আরো কতগুলো ভাগে ভাগ করতে পারি, যেমন কি যে আরো কি কি হতে পারে, ধরো ঘূর্ণন গতি। যেমন একটা লাট্টুর কথা বলা হচ্ছে, এটা একটা ধরো লাট্টু, সাপোজ একটা আমরা লাট্টু বলেছি যার একটা সেন্টার রয়েছে, এইটাকে বেস করে কিন্তু ও ঘুরতে পারে লাট্টু। তাহলে এটার যে এটাকে এই যে যেমন পৃথিবী আমরা বলি না একটা লাট্টুর মতো ঘুরছে, তার মূল একটা অক্ষকে বেস করে সে ঘুরছে, তাহলে এই এটাকে বলা হচ্ছে কিনা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি কি, অর্থাৎ যে ক্ষেত্রে বস্তুটি কোনো তার নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সে ঘুরবে, বস্তুতে অবস্থিত কোনো একটা বস্তুর সাপেক্ষে সে যদি ঘুরতে থাকে তখন সেটা হবে ঘূর্ণন গতি। যেমন এই যে ফ্যানটার কথা বলছি, ফ্যানের যে মূল যে বডিটা তার অ্যাক্সেলের সাপেক্ষে ঘুরছে, অ্যাক্সিসের সাপেক্ষে, তো ওটা এক প্রকার কিন্তু ঘূর্ণন গতি। কিংবা লাট্টুর গতি, পৃথিবীর গতি যে আর্নিক গতিটা বলছি সেটা এক প্রকার ঘূর্ণন গতি। তো আমরা আরো এই সমস্ত গতি ছাড়াও এদের মিশ্র গতিও আমরা পেতে পারি। কোনো কোনো বড় বড় যন্ত্রের ভেতরে তাদের মিশ্র গতিও দেখা যায়, এই ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি। এছাড়া এই সময় আর এই পারপাসে গতিশীল বস্তুর আরেক প্রকারের গতি দেখা যায়, যেটা বলতে গেলে বলা হচ্ছে সরল দোলগতি।
সরল দোলগতি, অর্থাৎ একই পথে সরল রেখা বরাবর বারবার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি ঘুরে ঘুরে আসে তাকে বলা হবে সরল দোলগতি। যেমন কি এই যে পেন্ডুলাম, ঘড়ির যে পেন্ডুলামটা যে একটা বারবার পথে একই পথে যাতায়াত করছে, তাহলে একটা ক্ষুদ্র পথে যদি আমরা দেখি ওই সরল রেখা বরাবর সে বারবার কিন্তু যাতায়াত করছে। তাহলে যে ক্ষেত্রে বস্তু কণাটি এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘুরে ঘুরে আসছে, একই পথে বারবার যাতায়াত করছে, সেটাকে বলা হচ্ছে সরল দোলগতি। আর সরল রেখা বরাবর হলে তাকে সরল দোলগতি, আর না হলে এমনিতে বলা হবে তাকে দোলগতি। তো এই প্রকার বিভিন্ন প্রকারের গতি। তো আমরা যদি সাইকেলের গতির কথা বলি, সাইকেল যে দুটো চাকার উপর বেস করে যে সাইকেলটা যাচ্ছে, তো এই সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে কি চাকাটা কিন্তু এটা ঘুরছে, ঘূর্ণন গতি, নির্দিষ্ট অ্যাক্সিসের সাপেক্ষে চাকাটা ঘুরছে, ঘুরছে, আর কিন্তু টোটাল সাইকেলটা সামনের দিকে এগিয়ে চলছে। তো চাকার এক্ষেত্রে এখানে এটা আছে কিন্তু ঘূর্ণন গতি। আবার পুরো সমগ্র সাইকেলের গতি যদি দেখা হয় তো এটা হচ্ছে কিন্তু একটা সরলরৈখিক, মানে একটা সরল গতি। তাহলে এইভাবে চাকা সাইকেলের গতি চাকাতে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণন গতি, আবার এমনি সাইকেলের গতি এটা হচ্ছে কিন্তু সরল রেখাই গতি। তো এরকম বিভিন্ন প্রকারের গতি, আরও এরকম বইতে বিভিন্ন প্রকার গতি দেওয়া রয়েছে। তো আমরা এই যে আবার বইতে একটা তোদের ছক দেওয়া রয়েছে দেখবি। তো এখানে সাধারণত সরলরৈখিক গতি, বৃত্তাকার পথে গতি, ঘূর্ণন গতি, বক্র পথে গতি, এরকম কয়েকটা প্রাথমিক ভাগে ভাগ করে দেওয়া আছে। তো এখানে একটা ছক আছে যে বিভিন্ন প্রকার গতিগুলোকে কোনটা কি প্রকারের গতি সেটাকে লিখতে হবে। এখানে একটা এক নম্বরে আছে দেখ, রুলারের ধার বরাবর পেন্সিলের গতি। রুলার বলতে একটা স্কেল টাইপের, ধরো তার সাইডে রেখে পেন্সিল যে চালাচ্ছি, এটা কি পথে গতি হচ্ছে? সরলরৈখিক গতি, সরল রেখা বরাবর যাচ্ছে। তো ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, এই যে বললাম এটা হচ্ছে বৃত্তাকার পথে গতি। ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া কোনো পাথরের গতি, কোনো একটা ছাদ, বাড়ির একটা তিনতলা বাড়ির ছাদ থেকে আমি কোনো একটা জিনিসকে ছুঁড়ে দিচ্ছি, দেখি কিভাবে যাবে বলতো? সে কি সোজা পথে বেরিয়ে চলে যাবে, না সোজাসুজি এরকম বেঁকে ভূমিতে এসে পড়বে? না, দেখবি সোজা যেতে যেতে এইভাবে পড়বে। কোন নম্বর ভাবে যাবে? 1, 2 না 3 বরাবর যাবে? 3 বরাবর। অর্থাৎ এটা কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি এর ম্যাথমেটিক্সটাকে ডিরাইভ করি দেখবো এটা কিন্তু একটা অধিবৃত্তাকার পথে যাবে। অধিবৃত্ত, অধিবৃত্ত হচ্ছে আমরা যেমন বৃত্ত জানি, ত্রিভুজ জানি, বিভিন্ন যে একটা নিয়ম মেনে একটা অধিবৃত্ত হয় যার ফোকাস থাকে, ফোকাসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সে যাতায়াত করে, তাহলে এটা হচ্ছে অধিবৃত্তাকার গতি হবে। তো এরকম একটা, অর্থাৎ এটা একটা বক্রপথে গতি, সোজা পথ নয়। কিংবা নাগরদোলার গতি, নাগরদোলায় যে গতিটা, নাগরদোলায় চেপেছিস কে? চেপেছিস, তো দেখবি সেখানটায় একটা বৃত্তাকার পথে ঘুরতে হচ্ছে। নাগরদোলাতে ওঠার সময় বেশি কষ্ট হয় না নিচে নামার সময়? নিচে নামার সময় দেখবি শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে, কারণ আমরা অভিকর্ষ ত্বরণের দিক বরাবর নামছি। তো সেক্ষেত্রে কি হয় কি, অভিকর্ষ ত্বরণের দিক বরাবর নামছে, আমাদের ওজন শূন্য হয়ে যাবে। সেই ওজন শূন্য অবস্থা হওয়ার জন্য আমাদের এই কন্ডিশনটা তৈরি হয়। তো নাগরদোলার যে বসে থেকে ঘুরছি ওটা একটা বক্রপথে গতি, তো বৃত্তাকার পথে গতি। তো এরকম বিভিন্ন স্ক্রু ড্রাইভারের গতি, স্ক্রু ড্রাইভার দিয়ে কোনো নাটকে টাইট দেওয়ার সময় আমরা ব্যবহার করে থাকি, তাহলে স্ক্রু ড্রাইভারটাকে ঘোরাচ্ছি এরকম বৃত্তাকার পথে, কিন্তু তার অগ্রভাগটা সোজা এগিয়ে যাচ্ছে, তাহলে দুটো গতির মিশ্রণ। তাহলে স্ক্রু ড্রাইভারের বডিটা পুরো সমগ্র দেহটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, কিন্তু তার অগ্রভাগের গতি হচ্ছে কিন্তু সরল রেখা বরাবর আস্তে আস্তে এগিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে, কিংবা যে সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি, এটা সরলরেখী গতি। সরলরেখা বরাবর সাইকেলের চাকার গতি, সাইকেলের চাকার গতি ঘূর্ণন গতি। এইরকম ভাবে বৈদ্যুতিক পাখার গতি, পাখাটা কিন্তু ঘুরছে বৃত্তাকার পথে। যদি বলে বৈদ্যুতিক যে পাখাটাকে যদি ধরি, তার পাখাটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরছে। আর এমনি পাখাটা যদি পুরো তার বডিটাকে ধরি, তার অক্ষের সাপেক্ষে কিন্তু আবার ঘূর্ণন গতিতে ঘুরছে। তো এক্ষেত্রে পাখা যেহেতু বলেছে এটা বৃত্তাকার পথে গতি। তো বিভিন্ন প্রকার এইগুলো হচ্ছে গতি, গতিশীল বস্তু সম্পর্কে আমাদের ধারণাটা নিশ্চয়ই হলো। বাস্তব জগতে তোরা যখন রাস্তায় চলাচল করবি নিশ্চয়ই বিভিন্ন জিনিস খেয়াল করবি। একটা পিঁপড়া যে চলাচল করছে ওটা কোন পথে গতি হতে পারে বলে মনে হচ্ছে? সরল রৈখিক না বক্রপথে? বক্রপথে। পিঁপড়া সবসময় সোজা যায় না, ওটা বক্রপথেই যাচ্ছে। আচ্ছা, কিংবা ধরো তোরা হচ্ছে এই যে স্কুলে যাচ্ছিস আবার ঘুরে যাচ্ছিস, সারা একদিনের মধ্যে পৃথিবী বলছি, ঘর থেকে মানে এই বেরিয়ে স্কুলে আসছিস, আবার স্কুল থেকে ঘর যাচ্ছিস, তো এটা কি গতি বলে মনে হচ্ছে? একটা মানে সময় অন্তর অন্তর একটা পথে বারবার যাতায়াত করছিস, দোলগতি হতে পারে। একটা নির্দিষ্ট সময় 24 ঘন্টার মধ্যে একটা পাক তোরা পূর্ণ করছিস, বুঝতে পেরেছিস? তো এটা একটা দোলগতি হতে পারে। কিংবা পৃথিবীর যে গতিটা এটা একটা ঘূর্ণন গতি, আবার সূর্যের চারপাশে যে গতিটা এটা একটা হচ্ছে বৃত্তাকার পথে গতি। এরকম বিভিন্ন গতিগুলো রয়েছে। তো এর পরে এই গতিশীল বস্তুর
এই গতিশীল বস্তুগুলো কয়েকটা সম্পর্কে, গতিশীল বস্তুগুলোর সম্পর্কে কতগুলো জিনিস আমাদের ভৌত রাশি জানতে হবে। অর্থাৎ সেই গতিশীল বস্তুটাকে আমরা গতিটাকে ব্যাখ্যা করব কিছু কিছু ভৌত সংজ্ঞা দিয়ে, যেগুলো আমাদের এই চ্যাপ্টারে জানতে হবে। যেমন কি যে সরণ, আমাদেরকে একটা জিনিস জানতে হবে এখানে, যেগুলো যেগুলো কিছু ভৌত ধারণাগুলো জানতে হবে গতি সম্পর্কিত কতগুলো ধারণা। যেমন কি অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে ডিস্টেন্স কভার্ড, কতটা পথ অতিক্রম করেছে, একে বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিংবা সরণ, ডিসপ্লেসমেন্ট, সরণ, এই জিনিসটা জানতে হবে। কিংবা হচ্ছে কি বিশেষ করে এই দুটো আমরা একটু প্রথমে ধারণা নিচ্ছি, অতিক্রান্ত দূরত্ব আর সরণ ব্যাপারটা কি। আমরা একটা বইতে, যেভাবে তোদের বইতে এক্সাম্পল একটা ডেভেলপ করা আছে সেটাকে আমি বলছি। একটা ধরো গাছের পাতা, তো এক্ষেত্রে আমরা ধরো একটা পাতার পিঁপড়া একটা হেঁটে হেঁটে যাচ্ছে, এইখান থেকে প্রথমে হেঁটে 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 প্রান্ত বরাবর হেঁটে হেঁটে এইখানে পৌঁছালো। ধর এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে পৌঁছালো একটা পিঁপড়া। তাহলে পিঁপড়েটার ক্ষেত্রে মোট কতটা পথ অতিক্রম করেছে, না এ থেকে বি পর্যন্ত এই বক্র রেখা ধরলে যে রাস্তাটা হচ্ছে সেইটাই হচ্ছে মোট এ বি, যে এ সি বি, এই যে বক্রপথের দৈর্ঘ্যটা হচ্ছে, এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যদি বলি সরণ কতটা হয়েছে, না পিঁপড়েটার শেষ অবস্থান এবং প্রাথমিক অবস্থানকে একটা সরল রেখা দ্বারা যোগ করে দিলে যে দৈর্ঘ্যটা হবে সেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে সরণ আর এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট যে পথটা অতিক্রম করছে সেটা হচ্ছে সরণ। আবার ধরো আমি এটা বললাম একটা 2 সেকেন্ড সময়ের মধ্যে এই ফার্স্ট এ থেকে বি তে এসেছি, এ থেকে সি পথ হয়ে বি পথে এসেছি, 2 সেকেন্ড সময় লেগেছে। আবার বি থেকে ধরো আমি সাপোজ বলছি ডি বিন্দুতে এসেছি, এইভাবে ঘুরে ঘুরে বি থেকে ডি বিন্দুতে এসে পৌঁছেছি। তাহলে ধরো বিপিডি পথ অতিক্রম করে এসেছে, এটাও আবার 2 সেকেন্ড সময়। তাহলে আবার এক্ষেত্রে কিন্তু তার সরণ কত হলো, বি থেকে ডি পর্যন্ত যোগ করলে যে স্ট্রেট লাইনটা হবে সেটাই হচ্ছে তার সরণ হলো, এই ক্ষেত্রে তার সরণ। তো এবার যদি বলা হয় পিঁপড়াটার মোট সরণ কত এ থেকে ডি পর্যন্ত, তাহলে এখানে আবার সরল রেখা দ্বারা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে বস্তুকণা পিঁপড়াটার বর্তমানে সরণ। তাহলে এবারে দেখতে পাচ্ছি কোনটা বেশি বলে মনে হচ্ছে বলতো, পিঁপড়াটার অতিক্রান্ত রাস্তাটা বেশি হচ্ছে না সরণটা বেশি হচ্ছে? অতিক্রান্ত রাস্তা, কারণ এটা বক্র পথে হচ্ছে, তাহলে এই মানটা অনেক বড়। তুলনামূলকভাবে সরল পথে যেটা যাচ্ছে এটা তুলনামূলকভাবে কম হচ্ছে। তাহলে অনেক সময় কি হতে পারে, অতিক্রান্ত পথটা সবসময় বেশি হবে, সবসময় সরণের তুলনায় কিন্তু অতিক্রান্ত পথটা বেশি হবে। আর যদি পিঁপড়াটা প্রথম থেকেই সোজা পথে যায় তাহলে তার অতিক্রান্ত পথ যেটা দূরত্ব যেটা সরণও সেটা একই হবে। তাহলে রাস্তা যদি বক্রপথ হয় তাহলে সরণ সবসময় ছোট হবে। এই সরণ হচ্ছে কিন্তু একটা কিন্তু ভেক্টর রাশি, এটা বলে রাখছি, সরণে কিন্তু দিক নির্দিষ্ট আছে। আমি যদি বলি আমি 5 কিলোমিটার গেছি, এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব বলা হচ্ছে, কিন্তু সরণ নয়। কোন দিকে যদি বলে দিই, আমি যদি পূর্ব দিকে 5 কিলোমিটার গেছি তখন সেটাকে বলা হচ্ছে সরণ। সরণ বলতে গেলে কিন্তু দিক বলতে হয়, সেই জন্য এটা একটা ভেক্টর রাশি। এটা পরে জানবি, সরণ হচ্ছে বলতে গেলে একটা দিক বলতে হয় এবং এটা ভেক্টর রাশি। তো সরণ নির্ণয়, তাহলে আমি যদি নির্দিষ্ট সময়ে সময়ে ধরি তাহলে অতিক্রান্ত দূরত্বগুলোও আলাদা আলাদা হয়েছে। আবার যদি নির্দিষ্ট সময়ে সময়ে সরণগুলো হয়েছে কিন্তু আলাদা আলাদা। তাহলে নির্দিষ্ট সময় অন্তর যে অতিক্রান্ত দূরত্ব হয়ে অতিক্রম করেছে সেটাকে বলা হবে তার দ্রুতি। তাহলে একক সময়ে যে পথ মোট অতিক্রম করেছে সেটাকে বলা হবে তার দ্রুতি, আর একক সময়ে যে পরিমাণ সরণ হয়েছে তাকে বলা হবে তার বেগ। তো এই দুটো জায়গা থেকে আমাদের দুটো সংজ্ঞা চলে আসবে, একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে এই সরণ থেকে আসবে আর একটা সংজ্ঞা, এটা আসবে বেগ। অর্থাৎ দ্রুতি কাকে বলে, না অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, অর্থাৎ একক সময়ে যে মোট পথ অতিক্রম করবে সেটাকে বলা হবে কি, না দ্রুতি। তাহলে দ্রুতি সমান কি, অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়। আর বেগটা কি জিনিস, বেগ মানে কি মোট কতটা সরণ সেটা সময়, সরণকে সময় দিয়ে ভাগ, সরণ ভাজিত সময়। তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো বেগ, দ্রুতি হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো একটু আগে বললাম যে অতিক্রান্ত দূরত্ব বলার সময় কিন্তু আমাদের দিক বলার কোনো প্রয়োজন হয় না, বুঝতে পেরেছিস? কিন্তু সরণ বলার সময় আমাদের দিকটা বলতে হয়, সেই জন্য এটা একটা ভেক্টর রাশি। সেটা সম্পর্কে আমরা ক্লাস 9-এ উঠে জানবো যে রাশি বিভিন্ন প্রকারের হয়। তো
সরণ বাই সময়কে বলা হচ্ছে বেগ। তাহলে বেগও একটা ভেক্টর রাশি, যেহেতু সরণ একটা ভেক্টর রাশি হচ্ছে তাহলে বেগও একটা ভেক্টর রাশি হবে। আবার দ্রুতির ক্ষেত্রে যেহেতু অতিক্রান্ত দূরত্ব এটা একটা স্কেলার রাশি ছিল, এটাও স্কেলার রাশি। তো এইরকম ভাবে আমরা চারটা জিনিস আমরা জানবো। একটা হচ্ছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব, গতিশীল বস্তুর সরণ। এই অতিক্রান্ত দূরত্বকে আমি যদি সময় মাপ করে করে তার কতটা পথ গেছে হিসাব করে করে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমি দ্রুতি পাবো। যে তো এইবারে চলে আসছি এই সমস্ত যে ভৌত রাশিগুলোর কথা বললাম কোনো গতিশীল বস্তুর, তো এদের এককগুলো একটু জেনে নেওয়া দরকার। একক মানে কি, যে অতিক্রান্ত দূরত্বকে আমরা প্রকাশ করব কিসের সাহায্যে, একটা দূরত্ব মাপ করি কিসের সাহায্যে, হয় মিটার, না হলে সেন্টিমিটার, না হলে ফুট, এরকম, না হলে কিলোমিটার যদি বড় দূরত্ব হয়, এরকম বিভিন্ন দূরত্ব একক ব্যবহার করে থাকি। মিলিমিটার ছোট দূরত্ব হলে। তো এইরকম অতিক্রান্ত দূরত্বগুলোর যে বিভিন্ন মাপার এককগুলো কি হতে পারে, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, এরকম মাইল হতে পারে। এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন একক, কিন্তু সেই দূরত্ব মাপার ক্ষেত্রে ব্যবহার করছি। সরণের ক্ষেত্রেও ঠিক সেই রকম, সরণের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই এককগুলো ব্যবহার করব। তো সেই অনুযায়ী দ্রুতির এককগুলো কি হবে, তাহলে অতিক্রান্ত দূরত্বের একক বাই সময়ের একক। আমরা একটু আগে বললাম সময়ের এককগুলো মূল একক কি, সময়ের এসআই পদ্ধতির একক হচ্ছে, তোরা 6 এ শিখেছিলি যে সেকেন্ড এসআই পদ্ধতি, সিস্টেম অফ স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম যেটা রয়েছে, সেগুলো 7টা মূল একক রয়েছে। সেখানে দৈর্ঘ্য, ভর, সময়, এছাড়াও কি রয়েছে তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, বস্তুর পরিমাণ আর আলোর তীব্রতা, এই রকম মোট 7টা একক রয়েছে। সেই 7টা এককের সময়ের একক কি ধরা হয়, সেকেন্ড। তো এসআই পদ্ধতি বা বিভিন্ন পদ্ধতিতে অতিক্রান্ত দূরত্বের এককগুলো কিভাবে থাকে, অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি মিটার বলি আর সময়কে যদি সেকেন্ড বলি তাহলে মিটার পার সেকেন্ড, এটা হবে একটা পদ্ধতির একক। আমি যদি অতিক্রান্ত দূরত্বকে সেন্টিমিটার বলি আর একটা সময়কে যদি সেকেন্ড বলি তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, এটাও আরেক পদ্ধতির একক হবে। অর্থাৎ আমি যেভাবে বলবো সেই অনুযায়ী এককগুলো ভিন্ন ভিন্ন হবে। ঠিক একইভাবে দেখ সরণের ক্ষেত্রেও এককগুলোও সেই একই হবে। তো এই যে এককগুলো বলছি, এটা এককের কয়েকটা পদ্ধতি রয়েছে। একক আমরা সচরাচর দৈর্ঘ্য মাপ করার সময়, আবার অনেক জায়গায় তোরা দেখবি ফুট মাপ করা হয়, যে বিল্ডিং তৈরি হচ্ছে এত ফুট বাই এত ফুট, তাই তো, সেখানে আবার দৈর্ঘ্যটা মাপ করা হয় ফুটের সাহায্যে। তো বিভিন্ন জায়গায় যেমনভাবে আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, তো বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন বা বিভিন্ন কাজের পারপাসে কিন্তু আমরা বিভিন্ন একক ব্যবহার করে থাকি, বুঝতে পেরেছিস। সেই জন্য বিভিন্ন এককের পদ্ধতির সিস্টেম রয়েছে। কোনোটা এসআই পদ্ধতি সিস্টেম যেমন রয়েছে, কোনোটা আবার সিজিএস পদ্ধতি সিস্টেম রয়েছে, কোনোটা এফপিএস পদ্ধতি সিস্টেম রয়েছে। তো এইরকম ভিন্ন ভিন্ন পদ্ধতির ক্ষেত্রে এককগুলো আলাদা আলাদা হবে, কিন্তু এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা বের করতেও পারি। তো এইরকম ভাবে তোদের বইতে যেটা দেওয়া রয়েছে গতি চ্যাপ্টারের গতির ধারণাটা প্রথমে আনলাম, তারপরে গতিটাকে আমরা ব্যাখ্যা করার জন্য কতগুলো ভৌত রাশি আমাদের এই চ্যাপ্টারে নেওয়া আসা হয়েছে, সেটা তারা দেখিস। এছাড়াও আরও কয়েকটা জিনিস রয়েছে, সেটা সেই দুটো দিয়ে আমরা আজকের এটা পর্যন্ত শেষ করতে পারি। যেটা হচ্ছে কি না, এই চারটা ছাড়াও আর একটা জিনিস রয়েছে কি, ত্বরণ। আর একটা কি রয়েছে 1 2, আমরা যদি এটাকে 3 আর 4 নম্বর বলি, তাহলে 5 নম্বর যে ভৌত রাশিটা কি না হচ্ছে ত্বরণ। ত্বরণ কি জিনিস বা অ্যাক্সিলারেশন, ইংলিশ মিনিং হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেট করা, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি তার বেগটা পরপর ইনক্রিজ করতে থাকে, বেগ যে বৃদ্ধি হবে, এটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন। যেমন কি আমি যদি একটা উদাহরণ দিই, আমি ধরো সাইকেলে চালাচ্ছি, সাইকেলে উঠেছি, আস্তে আস্তে যাচ্ছি, হঠাৎ দেখলাম আকাশে মেঘ, তখন কি করলাম, উঠে পড়ে জোরে জোরে প্যাডেল করা শুরু করলাম, তাহলে দেখবি সাইকেলটা স্পিড সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। তাহলে অর্থাৎ কি আমি 1 সেকেন্ডে যে পথটা, ধরো 1 সেকেন্ডে প্রথমে আমি 1 মিটার ধরো যাচ্ছিলাম, তারপরে আমি জোরে প্যাডেল করার পরে দেখা গেল যে 1 সেকেন্ড পরে 1 সেকেন্ডে আমি 2 মিটার করে যাচ্ছি বর্তমানে। তাহলে কয়েক মুহূর্তের মধ্যে ধরো এই যে পরিবর্তনটা আমার হয়েছে, মনে করলাম যে 0.5 সেকেন্ডের মধ্যে এই পরিবর্তনটা এসে গেছে। আমি সাইকেলটা একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, হঠাৎ কি করলাম, আমি জোরে প্যাডেল করা শুরু করলাম, করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমার বেগ হয়ে গেল যে 1 মিটার 2 মিটার পার সেকেন্ডে 2 মিটার করে হয়ে গেল। তাহলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে বেগটা বাড়লো, এই বেগ বৃদ্ধির হারকে বলা আছে। বেগের বৃদ্ধি কত হলো, তাহলে বেগটা প্রথমে ধরো আমি সাপোজ বলছি এটা প্রথমে আমার একটা বেগ ছিল, প্রথম বেগ ছিল, পরে একটা বেগ হবে, পরের বেগ একটা হবে, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিবর্তন হয়ে গেছে। তাহলে বেগের বৃদ্ধি কত হলো, পরের বেগ বিযুক্ত প্রাথমিক বেগ। তখন প্রাথমিক বেগকে আমরা ইউ আর
অন্তিম বেগকে যদি ভি সাধারণত সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন সিম্বল ইউজ করব, যেমন প্রাথমিক বেগকে বোঝানোর জন্য ইউ ব্যবহার করব, শেষের দিকের বেগকে ব্যবহার করার জন্য ভি ব্যবহার করব। তাহলে তার বেগ চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তনটা কত হয়েছে? শেষ বিযুক্ত প্রথম। আমি বললাম আমি 2 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিলাম, আমার এখন বেগ হয়ে গেল 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে পরিবর্তন কত হলো? 20 বিযুক্ত 2, সেরকম অন্তিম বিযুক্ত প্রাথমিক। তাহলে এটা বেগের পরিবর্তন হলো। এটা কত সময়ের মধ্যে এই পরিবর্তনটা এলো? অর্থাৎ সেখানে একটা নির্দিষ্ট সময় লাগবে নিশ্চয়ই চেঞ্জ হতে। সেই সময় দিয়ে যদি ভাগ করি, এই যে বেগের পরিবর্তনের হার, একে বলা হচ্ছে ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করে যাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছিস? বিশেষ করে যেমন বাসে তোরা উঠেছিস, কোনো একটা স্টেশন থেকে যাচ্ছিস, উঠলেই দেখবি হঠাৎ করে ড্রাইভার কি করে স্পিড বাড়াতে শুরু করে, দেখবি তখন তোরা কোন দিকে হেলে পড়িস বলতো? সামনের দিকে না পিছনের দিকে, সিটের দিকে হেলে পড়তে থাকে। কীরকম হবে? সিটের দিকে হেলে যাবি, কারণ বাস যত স্পিডে ছুটে যাবে আমরা বডিটা পিছনের দিকে হেলে যাব। কারণ এটা একটা আমরা পড়বো যে এটা স্থিতিজাড্যের জন্য হয়। আমাদের বডিটা তো স্থির থাকার একটা প্রবণতা ছিল, কিন্তু গাড়িটা এগিয়ে যাওয়ার জন্য গাড়ির সমেত পা বা আমাদের সিট বা পিছন দিকটা এগিয়ে চলে গেছে, তো আমাদের বডিটা পিছনের দিকে থেকে যাওয়ার একটা প্রবণতা থেকে গেছে, তো সেই জন্য পিছনের দিকে হেলে পড়বো। তাহলে গাড়িটার স্পিড বাড়ালে আমরা পিছনের দিকে হেলে পড়বো। তাহলে তখন আমরা বুঝবো যে গাড়ি ত্বরণ নিচ্ছে। আবার যখন হঠাৎ দেখবি কোনো একটা স্ট্যান্ডের দিকে গাড়িটা ঢুকছে, বাসে ধরো দাঁড়িয়ে রয়েছিস, তাহলে দেখবি তখন বেগটা হঠাৎ বেশি ছিল, আস্তে আস্তে কমতে কমতে শূন্য হলো। দাঁড়িয়ে গেল মানে কি? বাসটা দাঁড়িয়ে গেল মানে কি? বেগ শূন্য হয়ে গেল। অর্থাৎ তখনই একটা জিনিস ঘটে, তখনও বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু বিপরীত পরিবর্তন। অর্থাৎ তখন তাকে বলা হবে ঋণাত্মক ত্বরণ। বুঝা গেল? ঋণাত্মক ত্বরণ বা এটাকে বলা হয় মন্দন বলা হয়। অর্থাৎ বেগের হ্রাসের হারকে, অর্থাৎ একে বলা হয় ডিসিলারেশন বা অ্যাক্সেলারেশনের বিপরীত শব্দ ডিসিলারেশন বা মন্দন বা নেগেটিভ অ্যাক্সেলারেশন, এরকমভাবে ভাগ করা হয়। তাহলে ত্বরণের যে সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পারছিস কাকে বলা হয়, যে বেগ বৃদ্ধির হারকে বলা হবে ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হবে মন্দন। তো এক্ষেত্রে এই ত্বরণ থেকে এর এককটাও আমরা বলতে পারি। ত্বরণের এককটা কি হবে? তাহলে বেগের একক বা এই সময়ের একক। এই বেগ থেকে বেগ বিয়োগ করলে বেগের এককই থাকবে, তাহলে উপরে থাকবে বেগের একক। বেগের একক যেগুলো আমরা আগে বের করলাম, ধরো একটা যদি বলি মিটার পার সেকেন্ড বসাই, আর সময়ের একক আর একটা সময় সেকেন্ড বসাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক একটা এসে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি সেন্টিমিটার পার সেকেন্ড বসাই তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসে যাবে, কিংবা যদি ফুট পার সেকেন্ড বসাতাম ফুট পার সেকেন্ড স্কোয়ার এসে যাবে ত্বরণের একক। তাহলে এইভাবে ত্বরণের এককগুলো সব আলাদা আলাদা এসে যাবে। তো এইভাবে তোরা কয়েকটা গণিত এখানে দেওয়া রয়েছে, এই গণিতগুলো দিয়ে আমরা একটা বোঝানোর চেষ্টা করছি, তো সেটাকে ত্বরণ আর মন্দনটা তোরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই জায়গায় আর কয়েকটা জিনিস রয়েছে, গড় দ্রুতি আর গড় বেগ। আচ্ছা, তো এই জায়গায় যখনই বলছিলাম অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি আর বেগ, তো এই জায়গায় আমি যদি এই যে পিঁপড়ের ঘটনাটা বলছিলাম, পিঁপড়াটা এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে আবার এখানে এলো, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এই ঘুরে ঘুরে আবার সেই বিন্দুতে পৌঁছে গেল। তাহলে প্রত্যেকটা জায়গায় যদি আমরা দ্রুতিগুলো বার করতাম, ধরো এই ক্ষেত্রে প্রথম এইখান থেকে এ থেকে বি পর্যন্ত যেতে তার 2 সেকেন্ড সময় লেগেছিল, বি থেকে ডি পর্যন্ত যেতে আবার 2 সেকেন্ড, কিন্তু ডি থেকে ধরো ই পর্যন্ত আসতে ধরো আমি বললাম 1 সেকেন্ড লেগেছিল, আবার ই থেকে এফ এ আসতে ধরো তার 1.5 সেকেন্ড, ধরো 2.5 সেকেন্ড সময় লেগেছিল, এফ থেকে জি তে আসতে এইভাবে বিভিন্ন সেকেন্ড লেগেছিল। তাহলে এই আবার এগুলোর মানটাও আলাদা, বুঝতে পেরেছিস? ধরো এইটা ধরো আমি বলছি মানগুলো যদি দেওয়া থাকে, ধরো এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর বি থেকে পি পর্যন্ত এটাও 5 সেন্টিমিটার, আবার ডি থেকে ই পর্যন্ত এটা হচ্ছে বলছি 10 সেন্টিমিটার। তাহলে আমি দেখতে পাচ্ছি কি বিভিন্ন সময়ে তার দ্রুতিগুলো আলাদা আলাদা হবে, তাই তো? এটা 5 সেন্টিমিটার অতিক্রম করেছিল 2 সেকেন্ডে, এটাও 5 সেন্টিমিটার অতিক্রম করেছিল 2 সেকেন্ডে, এটা আবার 10 সেন্টিমিটার অতিক্রম করেছে 1 সেকেন্ডে। তাহলে এক্ষেত্রে আবার তার দ্রুতি আলাদা হয়ে গেছে। আবার এই ক্ষেত্রে ধরো বলছি এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা অতিক্রম করতে তার লেগেছে 2.5 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে সে একটা সমান বেগে যায়নি, সমান দ্রুতিতে যায়নি, অর্থাৎ অতিক্রান্ত পথ আলাদা, সময় আলাদা, তাহলে দ্রুতিও আলাদা পাবো। তাহলে একটা গতিশীল যেই পিঁপড়াটা, সে বিভিন্ন সময়ে যদি ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করে, ধরো এটা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করেছে, তাহলে তার সব জায়গায় সমানভাবে সে চলাচল করেনি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা বার করতে হবে, গড় দ্রুতি বলে একটা জিনিস বার করতে হবে। সেটা আমরা কি বার করব? যে গড় দ্রুতি। গড় দ্রুতি জিনিসটা বোঝা গেল। তাহলে কোনো গতিশীল বস্তু কণা যদি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পথ অতিক্রম করে, পরিমাণ পথ অতিক্রম করে, তাহলে সে ভিন্ন ভিন্ন
অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করার জন্য আমাদেরকে তার গড় দ্রুতি নির্ণয় করতে হবে। অর্থাৎ কি, তখন আমরা কি করে বার করব না, মোট পথ বাই মোট সময়। তাহলে মোট কতটা পথ গেছে সবগুলো যোগ করব, আর মোট কত সময় হয়েছে সেটা দিয়ে ভাগ করে দিলে একেবারে গড় বেরিয়ে যাবে। অর্থাৎ গড় দ্রুতি কাকে বলা হয় না, মোট অতিক্রান্ত পথ বা দূরত্ব বাই মোট সময়, এটা দিয়ে আমরা গড় দ্রুতি পাই। মোট কতটা পথ গেছে, মোট কত সময় লেগেছে দিয়ে একেবারে আমরা পেয়ে যাবো গড় দ্রুতি। ঠিক একই রকম ভাবে গড় বেগেও একটা আমরা পেতে পারি, গড় বেগ। অর্থাৎ কোনো গতিশীল বস্তু কণার যদি ভিন্ন ভিন্ন সময়ে তার ভিন্ন ভিন্ন বেগে গেছে, আমরা এই জায়গায় একটু বলেছি বেগটা একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি হওয়ার জন্য। তো আমি এই যে বলছি একটা বস্তু এইরকম সোজা ধরো পূর্ব দিকে যাচ্ছিল, দিয়ে সোজা আবার উত্তর দিকে গেল, তাহলে এটা 5 কিলোমিটার ধরে গেছিল, এটা আবার 6 কিলোমিটার গেল। তাহলে এই যে তার দিক পরিবর্তন হলো, এক্ষেত্রে কিন্তু তাকে আমার গড় বেগ বার করতে হতে পারে। বেগ আলাদা হচ্ছে গড় বেগ। তো এই জায়গায় যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে একটা ত্বরণের উদ্ভব হচ্ছে, বুঝতে পেরেছিস? সে যাই হোক, তাহলে আমাদেরকে বেগেরও পরিবর্তন হলেও বেগের এক্ষেত্রে আমরা কি বের করব, তাহলে মোট সরণ বাই মোট সময়। এইভাবে তাহলে এককগুলোও ঠিক একই থেকে যাবে, যেহেতু সরণের একক মিটার বা সেন্টিমিটার আর সময়ের একক সেকেন্ড, তো এককগুলো সব ঠিক থাকবে। তো এইরকম যে 6টা বা 8টা যে ভৌত রাশি গতিকে ব্যাখ্যা করার জন্য প্রয়োজন, সেটা আমরা প্রাথমিকভাবে একটু ধারণা লাভ করলাম। তো এই চ্যাপ্টারে কিছু গণিত দেওয়া আছে, সেটা তোরা দেখার চেষ্টা কর কিভাবে দেওয়া আছে। নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছিস। অনেক সময় তাহলে ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়, কি বলা হবে, রিটার্ডেশন বা মন্দন, বুঝতে পেরেছিস? ঋণাত্মক ত্বরণ বলা হচ্ছে। তো এটা আজকে আমরা এই পর্যন্ত পড়ালাম। তো এটা বইটা তোরা ভালো করে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়িস, কোনো যদি প্রশ্ন থেকে থাকে তোরা ক্লাসে করিস।